সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন লেখক ইরাজ আহমেদ। ইরাজ ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে লেখক বলে পরিচয় করিয়ে দিলাম দর্শকদের সঙ্গে। তো তার সাথে মানে লেখালেখির আলাপের সঙ্গে সঙ্গতিপূর্ণ যে সাহিত্যের আড্ডা যাওয়ার আগে একটু নাটকের আড্ডায় যায়, কারণ আপনি এখন নাটকই লিখছেন বেশি। হ্যাঁ, ওই বেশি। জায়গায় আপনি সময় দিচ্ছেন বেশি। সেই জায়গা থেকে আমাদের নাটকের দর্শক নাই, এটা বলা হয় যে নাটক দর্শক নাই। তো নাটক দর্শকরা অন্য দেশের আমাদের প্রতিবেশী দেশের নাটক বা সিরিয়ালগুলো বেশি দেখেন, ধারাবাহিকগুলো দেখেন। সেই জায়গা থেকে মানে আপনি যে নাটক লিখে আনন্দ পান কিনা, যে আপনি নাটক কয়জন দেখলো কি দেখলো না, এই সংশয় থেকে। সত্যি কথাটা বলতে পারবো না। একটু ঘুরিয়ে মিথ্যা করে বলি আচ্ছা। যে বিজ্ঞাপনের জন্য, বিজ্ঞাপনের প্রতি অভিযোগের আঙুলটা সবচাইতে বেশি দর্শকদের। হ্যাঁ, দর্শকদের সঙ্গে কথা হলে বলে যে ভাই বিজ্ঞাপন, আপনাদের বিজ্ঞাপন দেখবো না নাটক দেখবো, কেন দেখবো? এতক্ষণ ধরে বসে থেকে কষ্ট করে আপনার নাটক দেখার কোনো প্রয়োজন নাই আমাদের, আমাকে এই সংলাপ শুনতে হয়েছে। তো সেটা একটা বেসিক অভিযোগ। এটার জন্য ধরেন আমি লিখি, এটার দায়িত্ব আমার, লেখাটাই দায়িত্ব। হ্যাঁ, কারণ এটা যাদের দায়িত্ব, যারা চ্যানেল চালান, যারা প্ল্যান করেন, প্রোগ্রামের ভাবনা চিন্তা যাদের, বিষয়টা তাদের। কিন্তু আমি মনে করি যে এই বিষয়টা ভাবার সময়টুকু বোধহয় পার হয়ে যাচ্ছে, অতিক্রান্ত হচ্ছে। কারণ দর্শক ক্রমশ কমছে। হ্যাঁ, এবং আপনি শেষে যুক্ত করলেন যে আমি লিখে শান্তি পাই কিনা, পাই না। এরকমও ঘটনা আমার নাটকের বেলায় হয়েছে যে দৃশ্য বাদ দেওয়া হয়েছে কেটে, আমি জানি না, বিজ্ঞাপনের জন্য, টু অ্যাকোমোডেট দ্য বিজ্ঞাপন। তো এরকম হলে একজন লেখকের জন্য শান্তি পাওয়া খুব মুশকিল। লেখকই শান্তি পাচ্ছেন না, তো দর্শক পাবেন কি করে? এক্স্যাক্টলি। দর্শকও তাই মনে করে যে আমার দেখার দরকার নেই, আমি লিমিটেড বিজ্ঞাপন, হিসাব করা বিজ্ঞাপনে আমি ইন্ডিয়ান টেলিভিশন দেখব, ওইখানে 5 মিনিট আমি জানি এই 5 মিনিট বিজ্ঞাপন বিরতি থাকে, এই 5 মিনিট পরে নাটক ফিরে আসবে, আমি এটা দেখতে চাই। আমি একটা সিন দেখার পরে ফিরছি 30 সেকেন্ডের মধ্যে, তারপরে আর 1 মিনিটে আসলাম না, 2 মিনিটে আসলাম না, দর্শক দেখবে না নাটক। বলেন যে বিজ্ঞাপনের একটা বিড়ম্বনা আছে। দর্শকের হ্যাঁ, মূল হ্যাঁ, অভিযোগটা সেটা বিজ্ঞাপনের আছে। দিকেই। কিন্তু পাশাপাশি এই যে নাটকের যে মানের কথা যদি বলি, যে যে নির্মাণের জায়গা থেকে যদি বলেন, আপনি তো দুইটা তো দেখেনও, বা হয়তো আমরা সবাই দেখি বা দেখি না দেখি, যাই হোক। দেখি আমি হ্যাঁ, বলবো না যে বাংলাদেশে মানসম্পন্ন নাটক হচ্ছে না, এই কথাটা আমি বলবো না, কারণ হচ্ছে নিশ্চয়ই। আবার আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে কথা আপনি বললেন যে তাদের নাটক মানুষ সেটা বেশি সবই দেখে, ভালো হচ্ছে তাও সেখানে না। যে খুবই সাংঘাতিক মানসম্পন্ন জিনিস তৈরি হচ্ছে, তাও আমি বলবো না। কিন্তু আমার কাছে কেন জানি দেখে শুনে মনে হয়েছে যে দুটো জিনিস একটু কোথাও কোথাও আমি সকলের প্রতি সম্মান রেখে বলছি যে কোথাও কোথাও ভ্যারি করে। সেটা একটি হচ্ছে যে গল্প বলার ঢং, দ্য স্ক্রিপ্টের স্টাইলটা, আর একটা হচ্ছে উপস্থাপনা, সেট। মানে সম্প্রতি আমি যেটা দেখেছি যে ওদের যে নাটকগুলো যে সেট তৈরি করে যেগুলো করে, এটা সত্যি একটু অন্যরকম, ভিন্ন। মানে দর্শক তো সাধারণ দর্শক দেখছে, তাদের কাছে আর দর্শক নানা কিছু দেখে, গল্প দেখে, পাত্র পাত্রী দেখে, দেখে, সবকিছু সেট দেখে, সবই দেখে। সবকিছু দেখে। তো এই জিনিসগুলো, ওদের গল্প ধরে রাখার একটা বিশেষ কৌশল আছে। লম্বা দীর্ঘ সিরিয়াল করে, আপনি জানেন যে হ্যাঁ, মানে 500, 1000, হাজার 2000 ছাড়িয়ে যায়। ছাড়িয়ে যায়। ওরা ধরে রাখার একটা ম্যাজিক জানে বলে আমার মনে হয়। এটা বাংলাদেশে কেউ বলতে পারেন যে আপনি কিভাবে জানলেন যে বাংলাদেশে কেউ জানে না। আমি বলবো যে অবশ্যই আমি জানি না, নিশ্চয়ই কেউ পারে, মানে কি হয়, কিন্তু হয়নি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখনো হয় নাই। না, মানে ওই যে ওই ধারাবাহিকের ক্ষেত্রে যেটা হয়, কি হয় Exactly. একটা আলোচনা, এই যেটা মানে আমাদের ছোটবেলাতেও বিটিভির ধারাবাহিকগুলিতে এরকম একটা ছিল একটা টান টান ছিল। ছিল আমরা সারা সপ্তাহ আলোচনা করতাম যে পরের সপ্তাহে কি কি হবে। হবে। আবার আরেকটা জিনিস আছে, আপনি যখন এই প্রসঙ্গটা তুললেন আমি বলি, সময়টা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সময়টা বদলে যাওয়ার কারণ হচ্ছে কি, আমরা যখন বিটিভির নাটকে আপনি প্রসঙ্গ তুললেন, তো ওই সময় আমরা যা দেখতাম, ওই সময়টাও বোধহয় এত দ্রুতগতি সম্পন্ন সময় ছিল ছিল না। না। হ্যাঁ, তো সেটাও ঠিক। বদলে যাওয়ার কারণে এখন দর্শকের কাছে অনেক চয়েসও আছে। দর্শক মনে করে যে হ্যাঁ, আমি এইটা না দেখলে ওইটা দেখবো। আর এত হয়তো একটু স্লো জিনিস আমাদের ইয়াং জেনারেশন বলেন বা তরুণরা বলেন, তারা দেখতে মানে চায় তখন না। দর্শকের মানে রিমোটটা ব্যবহার হতো না, ব্যবহার, এখন রিমোটটা ইউজ হয়, ব্যবহার হয়। হ্যাঁ, তো খুব দ্রুত তারা বদলে ফেলে। হ্যাঁ, সুতরাং এটা নাটক। এবং দর্শক যখন টিভি পর্দার সামনে থাকে, আমি জানি না যে আমাদের সবারই এটা হয় যে তখন আর আমি তখন আমি বিনোদনই খুঁজি, বা যা আমার নিশ্চয়ই, আমার যে নিশ্চয়ই। চাহিদা সেটা খুঁজি, সেটা কোথাকার কি সেটা দেখে তো। ধরেন আমি যদি বিনোদনের কথাই বলি, যে বাংলাদেশে কিন্তু সংবাদ একটি বিনোদন। হ্যাঁ, হ্যাঁ, যদি আপনারা সংবাদের লোক, মানে সংবাদ নিউজের লোক, সংবাদ কিন্তু এক সংবাদও ধরনের, হ্যাঁ, বাংলাদেশে কিন্তু এক ধরনের বিনোদন, এবং ওটার উপস্থাপনার নিশ্চয়ই এমন কোনো গুণ আছে যেই গুণের কারণে এত লোক খবর দেখে। অনেক সময় আমি হয়তো পার্সোনালি বিরক্ত হই যে
এখন এই যে সবসময় একটা নিউজ কি দরকার, কিন্তু মানুষ কিন্তু দেখে, কেন দেখে? তার উপস্থাপনার গুণেই নিশ্চয়ই দেখে। হ্যাঁ তো হয়তো কোথাও এটা একটা এক এক পা পিছনে আছে নাটক, হয়তো পিছিয়ে যাচ্ছি আমরা, হয়তো ভেবে দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি যে কেন এরকম হচ্ছে। এখানে কি বিনিয়োগ একটা বড় বিষয়, যে যত টাকা খরচ করে আমাদের এখানে নাটকগুলো হচ্ছে সেই জায়গায় কোনো ঘাটতি আছে, বিনিয়োগের কোনো ঘাটতি আছে? কিছুটা তো আছে, সেই অভিযোগও সত্যি যে এখন যেই বাজেটে আমি যখন নাটক লেখা শুরু করি, এখন থেকে 10-12 বছর আগে ওরকম সময়ে যে একটি নাটকের যে একটি বাজেট ছিল, সেই বাজেটটি এখন তো সেই তুলনায় মানে সেই রেশিওতে, সেই টাকাটা তো আর নেই, কিন্তু সেই রেশিওতে বাড়েনি। এই বাজেট বেড়েছে বলবো না, বলবো যে কমছে, আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কমেছে। ক্ষেত্রে কমে গেছে। তো তাতে করে খুব ভালো প্রোডাকশন হওয়া, খুব সুন্দর একটা নাটক তৈরি করা অনেক সময় অনেক পরিচালকের ইচ্ছা থাকা সত্ত্বেও সম্ভব হয় না হয়তো। এবং যেরকম মানে যত হারে আমাদের এখানে নাটক উৎপাদন হচ্ছে, সেই কারণে যে অনেক বেশি উৎপাদন হচ্ছে দেখে কি অনেক ভালো কাজ আড়ালেই থেকে যায়? আমি তা মনে করি না। আমি মনে করি, আমি শত ফুল ফুটতে দেওয়ার থিওরিতে বিশ্বাস করি, আচ্ছা, হ্যাঁ, যে নাটক হতে থাকবে, অনেক নাটক হবে, তার মধ্যে আচ্ছা। থেকে 5টা নাটক ভালো হবে, 10টা নাটক ভালো হবে। এই যে 5টা নাটক হচ্ছে, দর্শক জানবে কি করে? দর্শক তো জানতে পারছে না। ওই যে আমি শুরুতেই বলেছি যে এটা হচ্ছে যারা টেলিভিশন চ্যানেল পরিচালনা করে তাদের ভেবে দেখার সময়টাও ফুরিয়ে যাচ্ছে বলে আমার মনে হয়, দ্রুত ভাবা উচিত। কারণ এতে করে হয় কি, যে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে ভালো যারা বানাচ্ছে তাদের নাটক দর্শক কি কেন মানে দেখতে পাচ্ছে না পাচ্ছে হয়তো। না, হ্যাঁ। তো আমাদের ভালো পরিচালকরা তার মানে পিছিয়ে যাচ্ছে, এখান থেকে 1 পা 2 পা 3 পা করে পেছাচ্ছে। হয়তো অন্য জিনিস, আমরা যেটাকে বলি সাহিত্যের ভাষায় যে বেনজল ঢুকে যাচ্ছে, অন্য লোকরা এসে জায়গা দখল করছে। তো এটা তো ভাবতে হবে, আমাদের সবাইকে মিলেই ভাবতে যে হবে। আমি একটু বিরতিতে যাবো, এসে একটু নাটকে আবার থাকবো, যে ওদেরও ধারাবাহিক মানে আমরা ভারতের সঙ্গে একটু তুলনার জায়গাতে চলে আসছে, যেহেতু আমাদের দর্শকরা ওদিকের অনুষ্ঠানে নাটকগুলো দেখছেন, সেই জন্য তুলনার যে সেখানেও কিন্তু অনেক পাত্রপাত্রীর সমাবেশ হয়, আমাদের এখানে অনেক পাত্রপাত্রীর সমাবেশ হয় ওই ধারণা থেকে বা ওই অনুকরণ থেকেই। এবং ওই কাজটাই অনুকরণ করতে যেও আমরা একটু মুশকিলে পড়ে যাচ্ছি। ওদের ধারাবাহিকগুলো যেভাবে হয়, যে আঙ্গিকে ওরা গল্পগুলো বলার চেষ্টা করে বা দর্শকদের ধরে রাখার চেষ্টা করে, সেই একটা অনুকরণের চেষ্টা আমাদের এখানে হয়, কিন্তু ঠিক নির্মাণের জায়গায় হয়তো আমরা সেভাবে করি না, নাকি? অনুকরণটা যে বললে ওদের এরকম একটা এই ধরনের গল্প নিয়ে হচ্ছে, হচ্ছে, যে বউ শাশুড়ির ব্যাপারটা হচ্ছে, হচ্ছে। এটা আসছে। হ্যাঁ, কারণ এখন এখানে হয়তো মনে করা হচ্ছে যে ওই নাটক যদি আমাদের দর্শক দেখে তাহলে এটা দেখবে না কেন, আচ্ছা, তাহলে ওইটি হয়তো দেখছে তারা। কিন্তু পাশাপাশি আমি বলবো যে কাহিনী বিন্যাস বা সত্যি কথা বলতে কি আমাদের নাটকের যে গল্প, যে কাহিনী, যেভাবে আমরা যে কাজগুলো আমরা করি, সেইটা ওদের তুলনায় মানে ভারতীয় নাটকের তুলনায় আমি বলবো যে অনেক যত্নেরও ছাপ আছে। আচ্ছা। অনেক যত্ন করে আমাদের এখানে নাটক তৈরি করা হয়। কিন্তু আপনার সেই কথায় ফিরি যে ভালো পরিচালকের নাটক দেখার সুযোগ দর্শকরা হয়তো পায় না, নানান কারণেই পাচ্ছে হ্যাঁ, না, নানান ভিড়ের কারণেই পাচ্ছে কারণেও না, অনেক সময়। চলে যাচ্ছে পেছনে। কিন্তু আমি বলবো যে চেষ্টা হচ্ছে, কিন্তু আমাদের গল্প বলার, আমাদের নাটকের একটা ভিন্ন ঢং আছে। আমি মনে করি যে সেই ঢংটা অনেক বেশি এফেক্টিভ, অনেক কার্যকর হবে মানে সেটা। আমাদের নৃতাত্ত্বিক একটা ঢং আছে। ঢং আছে, আমাদের একদম, কথা হ্যাঁ, বলার ভঙ্গির একটা আলাদা আছে ওদের কাছ থেকে, সবকিছু থেকে আমরা একটু ভিন্ন। হ্যাঁ। ওই ভিন্নতাটুকু প্রয়োজন আছে বলে আমি মনে করি। সেটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের নাটকের যে এতদিনের তৈরি হওয়া যে ভাষাটা, এই ভাষাটা, এই কথা বলা, এই সমস্ত কিছু হারিয়ে যাবে। কিন্তু তখন আমরা একটি অনুকরণের পেছনেই ছুটতে থাকবো, কিন্তু আমাদের নিজস্বতা বলে আর কিছু থাকবে না। আমাদের এখানে যেটা হচ্ছে, যে আপনার কাছে এরকম মনে হয় কিনা যে ওই যে যেটা আমরা বাজেটের ক্ষেত্রে গিয়েও সেটা বললাম, যে কোনোভাবে একটি চাং ভরা, যে আমার 40 মিনিটের একটা নাটক তৈরি করতে হবে, বা 13 পর্ব বা 40 পর্ব একটা নাটক করতে হবে, ওই যে বিজ্ঞাপন বিরতি দিয়ে একটা সিকোয়েন্স যেটা আমরা বলি, সেটা 3টা সিকোয়েন্স দিয়ে আজকের সপ্তাহ শেষ করে দেবো, আজকের দিনটা শেষ করে শেষ দিলাম। করে দেব, হ্যাঁ, হ্যাঁ, এইটা তো আছেই, এটা অস্বীকার করার জো নেই যে এটা আমরা এরকম হচ্ছে না, সেটা আমি বলবো না, নিশ্চয়ই হচ্ছে। কিন্তু ভালো কাজ করার চেষ্টাও বোধহয় হচ্ছে। কিন্তু এই জিনিসগুলো বন্ধ না করতে পারলে, আমরা একটু আগে বলছিলাম যে নাটকের যে ভাবনার জায়গাগুলো, আমাদের নিজস্বতার জায়গাগুলো, এগুলো শেষ হয়ে যাবে। তো আরেকটা বিষয় এটা হচ্ছে যে আমার এখানে এসে অনেকেই বলে গিয়েছেন, যারা নাটক বানান বা যারা লিখেন, তারা যে নাটক কি হবে, স্ক্রিপ্ট কি হবে, নাটকের পাত্রপাত্রী কি হবে, কোথায় নাটকটা শুটিং হবে, সবকিছু মিলেই এই নকশাটা তৈরি হবে হচ্ছে একজন আহ, অনুষ্ঠান প্রধানের বা ওই যারা অনুষ্ঠান তৈরি করেন ওই চ্যানেল বা ওই প্রতিষ্ঠানের, তাদের কাছ থেকে। কিন্তু এখন এটা বাণিজ্যিক হয়ে যাচ্ছে, যে এজেন্সি করছে, বিপণন বিভাগ করছে, যে কারণে ওইখানে যে নাটক একটা সাহিত্য গুণ আছে, একটা সেই গুণগুলি
হয়তো কমে যাচ্ছে? আমি আপনার এই বক্তব্যকে 100% সমর্থন করি। আমি মনে করি যে এটা খুবই হচ্ছে আজকাল। এবং আমি কথা হলো যে একজন চ্যানেলে একজন প্রোগ্রামের যিনি প্রধান থাকেন জি বা যিনি নাটক দেখেন বা যিনি প্রিভিউ করেন, যেটা এতদিনে আমরা অভ্যস্ত ছিলাম, জি সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি এবং বেশ অনেকটাই দূরে সরে গেছি। এখন নাটকের লোক নন এমন লোকও নাটকের ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছেন। স্ক্রিপ্ট ভালো কি মন্দ হ্যাঁ সেটা নির্ধারণ মন্তব্য করছেন, পাত্র হ্যাঁ পাত্র মন্তব্য তিনি নির্ধারণ করছেন, করে হ্যাঁ। দিচ্ছেন। তো সেটা যদি হয় তাহলে একজন লেখক বা একজন ভালো পরিচালকের আর গুরুত্বটা কিন্তু ক্রমশ কমতে থাকে, আশেপাশে আগ্রহটা কমে যায়। কমে যায়। এবং এই যে বাজারি অর্থনীতি, ওই আবারও তাত্ত্বিক হ্যাঁ কথায় যেতে হয় হ্যাঁ যে বাজারে বাজারি অর্থনীতি আসলে সবকিছু দখল করে নিচ্ছে। এখানে পুরোটাই অর্থনীতি। আপনি তাদেরকে জিজ্ঞেস করতে যান, তারা যে অর্থনীতির চিত্র আপনার সামনে তুলে ধরবে তাতে আপনার মনে হবে যে ঠিকই আছে, হয়তো এটাই করা উচিত। কিন্তু আসলে আমরা ভুলে যাচ্ছি যে এটা একটা সৃজনশীল মাধ্যম, সৃজনশীল মাধ্যম। সেখানে কিছু জিনিস তৈরি হয়, ক্রিয়েটেড হয়, এটাকে সময় দিতে হয়, এটাকে চর্চা করতে হয়। এটা ফরমাইশি না। এটা ফরমাইশি নয়। এখন লিখেন, হ্যাঁ বসে লেখেন, হ্যাঁ ঠিক আছে, সারা পৃথিবীতে স্ক্রিপ্ট হয়তো এভাবেই লেখা হয়, হ্যাঁ। আমি জানি হলিউডে বলেন বা বাইরে বলেন এভাবেই হয়তো হয়, কিন্তু পাশাপাশি আরেকটি যে জায়গা থাকে যেখানে ভালো জিনিস তৈরি করার একটা হ্যাঁ, সুযোগ থাকে, চিন্তার জায়গাটা। চিন্তার জায়গাটাকে লালন পালন করতে হয়, কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয়। সেক্ষেত্রে টেলিভিশন থেকে আমি যদি সার্বিক টেলিভিশনের কথা বলি, সার্বিকভাবেই শুধু নাটক তো না, অন্যান্য অনুষ্ঠানও হয়, সেই জায়গা থেকে চিন্তাটা একটু দূরে সরিয়ে রাখা হচ্ছে। এভাবে গড়পড়তা অভিযোগ করা ঠিক হবে না। না, আমরা গড়পড়তে আলোচনা করছি। হ্যাঁ, কিন্তু কোনো কোনো জায়গায় হয়তো চিন্তাটা একদম হৃদয়ে রাখা হচ্ছে, সেটা সমস্যা না। কিন্তু কিন্তু কথা হচ্ছে যে কিছুটা তো নিশ্চয়ই হচ্ছে। ওই যে আপনি যেটা বলেন যে কিছু জায়গা ভরাতে হবে, হ্যাঁ। কিছু ফুটেজ লাগবে, কিছু জিনিস, কিছু বিজ্ঞাপনকে অ্যাকোমোডেট করতে হবে বলে একটি অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আগে হয়তো এটা হতো না, হতো না। এখন হচ্ছে। তো তাতে করে সার্বিকভাবে টেলিভিশনের মান তো একসময় অনুষ্ঠানের মান পড়তে শুরু করবে, একসময় শুরু হবে এটা পতন ঘটা, যে না এটা দর্শক বলবে যে না এটার মধ্যে কিছু নাই। এবং আমরা কি বিনোদন, দেখছি? বিনোদন বলতে আমরা শুধু কেন নাটক আর ধারাবাহিককেই আটকে আছি? আরো এমন না। অসংখ্য অনুষ্ঠান থাকতে পারে, হ্যাঁ, সেটাই। অসংখ্য ভালো অনুষ্ঠান থাকে। আপনার মনে আছে কিনা জানি না, এক সময় ছায়াছন্দ নামে একটি হ্যাঁ, ছায়াছন্দ, অনুষ্ঠান হ্যাঁ। বিটিভিতে ভীষণ জনপ্রিয় ছিল। ইংরেজি খবরের পরে হতো। ইংরেজি খবরের পরে হতো, গভীর রাতে হতো, গভীর রাতে এবং হতো, মানুষ হ্যাঁ। এটা জেগে বসে থাকতো। দেখতো, হ্যাঁ। হ্যাঁ, তো এখন ধরেন ছায়াছন্দের মূল্য কারো কাছে নাই, কিন্তু এই ধরনের আরেকটি চমৎকার, কেন অনুষ্ঠানটি এত পপুলার ছিল? তাহলে এটাকে নতুন করে এখন তো টেলিভিশনের যান্ত্রিক যে সমর্থন টেলিভিশন, হ্যাঁ। সেটা তো সাংঘাতিক। আমাদের টিভিগুলো যে প্রযুক্তির জায়গা থেকে, প্রযুক্তির যে সাপোর্টটা তারা পায়, তাহলে তো এখানে এই ধরনের চিন্তা ভাবনা করে অন্য রকমের একটা সুন্দর অনুষ্ঠানও তৈরি করা যায় সেই ধরনের, কিন্তু সেই চিন্তাগুলো আমরা করছি না আসলে। এটা আমাদেরই ব্যর্থতা, সবারই ব্যর্থতা। এবং আরেকটা জায়গা হচ্ছে যে সবাই একরকম অনুষ্ঠানও তৈরি করছি। হ্যাঁ, একজনেরটা দেখে একজন প্রভাবিত হচ্ছি। ভাবছি যে আপনি নাটকের কথা বলছিলেন যে ইন্ডিয়ান টেলিভিশনে, আমরা ভারতীয় টেলিভিশন দেখে ভাবছি যে এই নাটকটা তো ভালো, লোকে দেখছে, তাহলে আমার দেশে এটা বানাই। তো আপনার চ্যানেলে একটা অনুষ্ঠান ভালো হলে আমার চ্যানেলে বসে আমি ভাবছি যে আর ওদের টেলিভিশনে তো এটা ভালো, তাহলে আমি এই আদলে আরেকটা করে ফেলি। একইভাবে ইরাজ ভাই, যে রিয়েলিটি শো, ওরা যখন রিয়েলিটি শো কোনটা করে, আমরাও সেটা করছি, কিন্তু হ্যাঁ। সেটার ব্যর্থ অনুকরণ করছি। হ্যাঁ, করলে হ্যাঁ। কোনো ক্ষতি নেই, কিন্তু আমাদের আমাদের অনুকরণটা ব্যর্থ আয়োজনটাও তো ওইভাবে হচ্ছে। আমরা করতে পারছি না। ওইটাই, হ্যাঁ। আমরা আয়োজন করতে পারছি না কেন? এত নাটক, এত কিছু হচ্ছে, তাহলে তো সেই বিনিয়োগকারীও থাকা উচিত ছিল যে বিশাল একটি আয়োজন হবে, সুন্দর করে অনুষ্ঠান হবে, সবাই দেখবে। আমি মনে করি যে ওইরকম স্টেজ, ওইরকম আয়োজন যদি থাকে, এইসব অনুষ্ঠানে মানুষ দেখবে, কেন দেখবে না? নিশ্চয়ই দেখবে। কিন্তু আমাদের বোধহয় ওইখানে একটু ঘাটতি আছে, ওইখানে একটু ঘাটতি আছে। মানে ঘাটতি আছে যে আমরা করতে চাই কিন্তু সেই পরিমাণ বিনিয়োগ করতে চাচ্ছি না। এক্স্যাক্টলি। আর কিন্তু আমাদের যেটা হলো যে মেধার তো সংকট নেই। আমি মনে করি না। আমাদের এখানে যথেষ্ট মেধাবী মানুষ আছেন এইসব জিনিস ভাবার জন্য, অনুষ্ঠান পরিকল্পনা করার জন্য, কিন্তু হয়তো সেটা হয়তো বাণিজ্যিকতায় হারিয়ে যাচ্ছে। আমি নাটক, টেলিভিশন নিয়ে তো অনেক আলোচনা করলাম, এবার সাহিত্যের দিকে, যে আপনার সাহিত্যের লোক, সেই জায়গাতে বাণিজ্যিকতা তো সাহিত্য বা এই যে লেখালেখির যে জগৎটা, সেই জায়গায়ও তো এক ধরনের প্রভাব ফেলেছে। হ্যাঁ, কিছুটা তো ফেলেছে। কোনো কিছুই এই জিনিসের বাইরে নয়। হ্যাঁ, ওই যে মুক্তবাজার, মুক্তবাজার অর্থনীতির বাইরে কোনো কিছুই নয়। তবু আমি বলবো যে সেইটা নাটকের চাইতে সেখানে অনেক প্রভাবটা অনেক কম, অনেক কম। ভালো বই হচ্ছে, লেখা হচ্ছে, সময় থাকছে, মানুষ লিখছে। বাংলাদেশে এটা একটা ইন্টারেস্টিং প্রবণতা যে অনেক মানুষ লিখছে, অনেকেই লিখছে। না, কিন্তু সেখানে একটা জনপ্রিয় ধারা তৈরি করার, একটা বাণিজ্যিক ধারা, মানে বাণিজ্যিকরণের একটা লক্ষণ তো দেখা যায় সব। নিশ্চয়ই আছে সেটা, হ্যাঁ, কিন্তু তার পাশাপাশি ভালো সাহিত্য তো হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে, কিন্তু না, আমি বললাম যে দর্শক, পাঠকদের সামনে যে আনার চেষ্টাটা, যিনি ভালো লিখছেন
উনি হয়তো একটা গোষ্ঠীর না, বা কোনো একটা, ওই যে আপনি যা বুঝতে পারছেন, হ্যাঁ। তা সেই কারণে যিনি ভালো লিখছেন, অবশ্যই ভালো সাহিত্য আমাদের এখানে হচ্ছে, তিনি মানে তার সম্পর্কে পাঠকরা তথ্য পাচ্ছে না। না, সেটা সেটা হচ্ছে না। হ্যাঁ, এক ধরনের গোষ্ঠী হ্যাঁ, তন্ত্র বাংলাদেশের সাহিত্যে ক্রমশ প্রকট হচ্ছে, যেগুলো নানানভাবে হচ্ছে, যে দশক বিচারে হচ্ছে, কিছু পত্রিকা বিচারে হচ্ছে, এভাবে কিছু মানে জিনিস এখানে হচ্ছে। বলে রাখা মনে হয় ভালো যে সৃজনশীল এই মানে গোষ্ঠীর আবার সৃজনশীলতা আছে আছে। আছে এটা বাংলা সাহিত্যে বা সব সাহিত্যে আছে, যে আমাদের কলকাতা সাহিত্য ছিল, ঢাকা সাহিত্য ছিল, ছিল, তাদের সৃজনশীল একটা গোষ্ঠী ছিল, গোষ্ঠী ছিল। কিন্তু সেটা বাণিজ্যিক গোষ্ঠী হয়ে যাচ্ছে। সেই জায়গায় হ্যাঁ, সৃজনশীল গোষ্ঠী থাকা ভালো অবশ্যই ভালো। হয়েছেই, হ্যাঁ। পশ্চিম বাংলায় সুনীল গঙ্গোপাধ্যায়দের কৃত্তিবাস ছিল, হ্যাঁ, কৃত্তিবাস ছিল। সেটা আমাদের এখানে এই যে এখানে আল মাহমুদ আল মাহমুদ শামসুর শামসুর রহমান, রহমানদের একটা হ্যাঁ ওনাদের ছিল। ছিল। তো এই সেটা যে তো আব্দুল আবু সাইদের ওই যে কণ্ঠস্বর, কণ্ঠস্বর ছিল, কিন্তু হ্যাঁ, সেখান থেকে তো সাহিত্য তৈরি হয়। মূল জিনিস হচ্ছে যে আপনি গোষ্ঠীতন্ত্র করেন, তাতে কোনো অসুবিধা হ্যাঁ, নেই, কিন্তু সাহিত্যটা বেরিয়ে আসছে কিনা, সৃজনশীলতা থাকতে হবে সেখানে। সৃজনশীলতা থাকতে হবে, সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে আসল কথা। তো সেটা একটা একটা জায়গায় যে, তো এই এবং সমস্যার তার একটা মুখোমুখি আমরা প্রভাব তো হচ্ছি। নিশ্চয়ই মানে বইমেলাতেও পড়েছে। আমরা দেখলাম যে আহ, আমরা দেখি যে বইমেলাতে অনেক রকম বই আসছে, আমাদের সামনে বইমেলা, সেই জন্য আলোচনা করা যে কিছু কিছু লেখকের হয়তো এক ধরনের বাণিজ্যিক প্রচারণা চলে, বিজ্ঞাপন চলে, বিজ্ঞাপন চলে। কিন্তু এখানে অনেক ভালো বই আসছে। এখন যে আমি জানি না, বইমেলা থেকে যখন আপনি দেখেন যে পাঠকরা বই নিয়ে যাচ্ছে, তখন হয়তো দেখা যাচ্ছে যে যাদের বই নিয়ে যাচ্ছে, যিনি কিনে নিয়ে যাচ্ছেন, তিনি হয়তো মানে কি বলবো, প্রতারিত হব, বা উনি আশাভঙ্গ হতে পারে যে ওই, হ্যাঁ, হ্যাঁ, মানে প্রচারণার ধাক্কায় হয়তো আমি ধাক্কায় হয়তো বইটা সেই কিনে বইটা ফেললাম, ফেলেছেন, হ্যাঁ। কিন্তু বাড়ি নিয়ে গিয়ে সে হয়তো হতাশ হচ্ছে। কিন্তু একদম মানে খুব ভালো একটা লেখা, মানে হয়তো তাকে আমরা চিনি না, ওইভাবে সামনে আসে নাই, তার উপন্যাসটা বা তার গল্পটা বা তার অন্য কোনো লেখা হয়তো পড়ে আছে। পড়ে আছে। কারণ এখন ধরেন প্রচারণার কথা যদি বলেন, সেটা আমি বলি যে আগে ছিল যে নিজের ঢোল নিজে বাজায়ও না, হ্যাঁ, আর ফেটে যেতে পারে। হ্যাঁ, ফেটে যেতে পারে। আর এখন হচ্ছে যে নিজের ঢোল নিজে বাজাও এবং বাজাইতে বাজাইতে ফাটাইয়া ফেলো। আচ্ছা, হ্যাঁ, এখনকার থিওরিটা বোধহয় আমার আচ্ছা, কাছে হ্যাঁ, মনে হয় যে যে ভালোভাবে ফাটিয়ে ফাটাও, ফেলাটাই ওই ফাটানোর যাতে একটা শব্দ হয়। শব্দ হয়, এবং ওইটা বোধহয় ওইরকম একটা জিনিস আছে হ্যাঁ, সাহিত্যে, একটা ধারা তো আছেই, এটা কেউ অস্বীকার করতে পারবে না। ফলে প্রচারণা ওইভাবে যে কোনো লেখকের বেলাই হচ্ছে, তার যদি অনেক টাকা থাকে, সে প্রচারণাটাকে কিনে নিচ্ছে। হ্যাঁ, খুব সহজ এই জিনিসটা করা, এখন প্রযুক্তির কথাই বলেন বা অন্যান্য সুবিধার কারণেই বলেন, এটা সহজ। ফলে ওই ধরনের একটা প্রচারণার হাইপ যেটাকে বলে, ওইটা হচ্ছেই কোনো কোনো লেখকের বেলায় হচ্ছে, অথচ হয়তো তার লেখার মান বা গুণগত মানটা ওই জায়গায় পৌঁছায়নি, পৌঁছায়নি, হ্যাঁ। পৌঁছায়নি, এরকম হয়। এবং সেই জায়গা থেকে এই যে এই মানে বাণিজ্যকরণ জায়গা থেকে আমাদের বই মেলায় তো অনেক বই বের হয়, 3000, 3500, বই বের হয়। 4000 বই বের হচ্ছে। সেই জায়গায় তো মান বই, সেটা আসলে পাঠকরা কতটা জানতে পারে। আর পরবর্তীতে আমরা যদি দেখি পত্রিকা বা গণমাধ্যমে, গণমাধ্যমও সেই বইগুলোর পৃষ্ঠপোষকতা করে না। আসলে ধরেন আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখি, বই বেরোবেই, হ্যাঁ, মানুষ লিখবেই, একসময় ক্লান্ত হয়ে আর লিখবে না যে ভালো লেখক নয়। হ্যাঁ, হ্যাঁ, তো পাঠকেরও একটা দায়িত্ব আছে, যে আমি মনে করি যে আমাদের বই এখানে খুঁজে নেয়া। দায়িত্বশীল পাঠকও তৈরি হওয়া দরকার, যে বইমেলায় যাওয়া, ভালো বইটা খুঁজে বের করা, ভালো লেখকের সারা বছর ধরে, কারণ আমরা আসলে বোধহয় শুধু ফেব্রুয়ারি মাসে বই পড়ি, হ্যাঁ, আমার মাঝে মাঝে এরকম মনে হয়, এরকমই মনে হয়। হ্যাঁ, যে শুধুই ফেব্রুয়ারি মাসে বই পড়ি, আর কোথাও পড়ি ওই না, ফেব্রুয়ারি মাসে বই কিনে এবং পড়ি। পড়ি। তো পাঠকেরও দায়িত্ব আছে, কিন্তু যে ভালো পাঠক হয়ে ওঠার, লেখকের যেমন দায়িত্ব আছে ভালো লেখক হয়ে ওঠার, পাঠকেরও একই দায়িত্ব আছে, যে সারা বছর লেখককে সে কিন্তু ট্র্যাক করে না, কিন্তু বাইরের পৃথিবীতে কিন্তু এটা নিয়ম না, আছে যে এখানে যদি আমাদের বুদ্ধিবৃত্তিক যে জায়গাটা, সেই জায়গা থেকে আমাদের খুব ভালো পাঠক তৈরি হওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে, তাই না? এখন যে প্রথমে এরকম একটা বাণিজ্যিক বই যার হাতে পড়লো, সে কি সেখানে হারিয়ে যাবে কিনা, সে, হ্যাঁ, সে হয়তো সাময়িক, আপনার একটা বই বেরোলো বাজারে, খুব নাম করেছে, আমি আপনাকে দেখে ভাবলাম যে তুষার আব্দুল্লাহর বইটি এত জনপ্রিয়, আমিও আমি একটা একটা লিখে লিখব। দেখি। হ্যাঁ, কিন্তু তুষার আব্দুল্লাহ লেখক, সে কন্টিনিউ করবে, কিন্তু আমি দুটা বইয়ের পরে কিন্তু আর পারবো না। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো ঝরে যাবে, কিন্তু পাঠকদেরও দায়িত্ব আছে যে লেখকদেরকে ফলো করা, তেমনি লেখকদেরও দায়িত্ব আছে যে ভালো লেখাটা লিখেই যাওয়া, তাদের এই এই প্রসেসটা চালিয়ে যাওয়া উচিত। প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেলে হ্যাঁ, ক্লান্তিহীন ভাবে, কারণ একজন লেখককে সবসময় লিখতেই হয়। কিন্তু এই জায়গা থেকে ওই যে আমি গোষ্ঠীতন্ত্রের কথা যেটা আপনি বলছিলেন, সেই জায়গা থেকে আমাদের যদি বের নিয়ে আসে বাণিজ্যিক গোষ্ঠী, তাহলে আমাদের এই যে মানে লেখকদের সৃজনশীল যে মানের জায়গাটা, সেই জায়গাটা কতটা। এখন মুশকিল হচ্ছে সৃজনশীলতা তো মেপে বের করা যাবে না। হ্যাঁ, এখন ওই জিনিসটা ছাড়া, পাঠকের হাতে জিনিসটা ছেড়ে দেওয়া ছাড়া, পাঠককে তৈরি করা ছাড়া, যে পাঠক এই ধরনের বই পড়বে,
হ্যাঁ, অনেক পাঠক আছেন আমার সঙ্গে ব্যক্তিগতভাবে বলেন যে আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি বই পড়েন না কেন, সে আমাকে বলে বই পড়লে ঘুম পায়। হ্যাঁ, এমন পাঠক আমি পেয়েছি। তো আবার এরকম পাঠকও আছে যে খুঁটিয়ে বই পড়ে গভীর রাতে ফোন করে জানিয়েছে যে এখানে এই লেখাটুকু এটা ভালো লেগেছে, বা এটা এখানে ভালো এটা শেষ লাগেনি। করা যেত, এখানে এটা, হ্যাঁ, আপনি এটা এই করেছেন, এটা ওই করেছেন। এটা করতে পারতেন। হ্যাঁ, তো ফলে আমি এইটা বিচারের ভার কিন্তু আসলে পাঠকদের হাতেই যেতে হবে। পাঠক এবং ভাবিকালের হাতে দিলাম। আমি ভাবি যে আসলে 50 বছর 100 বছর পর এটার বিবেচনাটা হবে যে কি ঘটলো এই বাংলাদেশে 2016 সাল পর্যন্ত যারা লিখলো তারা কি আসলেই কিছু লিখেছিল, তাদের কিছু হয়েছে না হয়নি, এটা কি বিবেচনা পাঠক হয়েছে কি করবে। হয়নি আমরা পাঠক নিয়ে আমরা একটু দর্শক পাঠক, মানে পাঠক বলতে সাহিত্যের পাঠক না, আমরা একটু আবারও সেই পাঠক দর্শকদের কাছে যেতে চাই। যে বলা হয় যে সার্বিকভাবে যে পাঠক যেটা খায়, পাঠকের রুচি, পাঠক যেটা চায় সেটাই আমরা দিব কিনা। খায় শব্দটা খুব মারাত্মক, হ্যাঁ, খুব আজকাল। মারাত্মক বিষয়। খুব মারাত্মক। এই যে দর্শক পাঠক কি খায় কি খায় না, এইভাবে মানে পাঠকরা যা চাবে আমাকে তাই দিচ্ছি, দিব। সেটা নাটকের ক্ষেত্রে হোক, খবরের ক্ষেত্রে হোক, সাহিত্যের ক্ষেত্রে হোক, সাহিত্যের ক্ষেত্রেই যে হোক। আজকাল এইটাই পাঠকরা খাচ্ছে, এইরকমই একটা উপন্যাস লিখি বা এরকমই একটা কিছু লিখি। সেটা যদি বলেন আমি বলবো প্রথমে একটু খাইয়ের কথাটা বলে নেই। আচ্ছা, হ্যাঁ। খাই কথাটা আসলে পত্রিকার রিপোর্ট থেকে এসছে। আচ্ছা, আচ্ছা। আমি অনেক দীর্ঘকাল সাংবাদিক হ্যাঁ। ছিলাম, ফলে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা পত্রিকার একটা ভাষা, যে রিপোর্টটা পপুলার হচ্ছে, দর্শক এই ধরনের পাঠক এই ধরনের রিপোর্ট পড়ছে, ওইটাই পত্রিকা চালিয়ে যাবে। পাঠক খাচ্ছে। হ্যাঁ, পাঠক খাচ্ছে। তো সেটা তো ঠিক আসলে কোনো মানে এটা এটা কোনো নীতিবোধ হলো না। হ্যাঁ। আপনি যেটার ইঙ্গিত করার চেষ্টা করছেন যে দর্শক বা পাঠক যাই খেতে চাইবে তাকে আমরা সেই খাবারটাই সরবরাহ করব কিনা, আমি মনে করি যে না। সেক্ষেত্রে মিডিয়া, লেখক, মানে গণমাধ্যম, গণমাধ্যম হ্যাঁ, সবারই একটি দায়িত্ব আছে যে একটা জায়গায় থামা, যে না এটা আমি লিখবো না। এই ধরনের বই মেলায় প্রকাশিত হচ্ছে বলে, বিক্রি হচ্ছে বলে আমি এই বই লিখবো না। একটি টেলিভিশন স্টেশন বলবে না যে এইটা অমুক স্টেশনে প্রচারিত হচ্ছে বলেই এটা খুব ভালো, সবাই দেখছে বলে এটা ভালো, এটার ইম্প্যাক্ট কি সেটা বিবেচনা না করে সে কাজটা করবে না। এই দায়িত্বটুকু আমাদের পালন করতেই হবে। এটা না করলে নিজস্ব সংস্কৃতিকে কিন্তু এই যে এখন যে মানে আমরা কি সেরকম দায়িত্বশীল ভূমিকা পালন করি কিনা, যে পাঠক রুচিটা আমরা তৈরি করব, দর্শক রুচিটা আমরা তৈরি করব, দর্শকের উপর পুরোপুরি ছেড়ে দিব না। সেই সময়টা কি, আমি যদি পাল্টা প্রশ্ন করি জি। যে সেই সময়টা কি আমরা দেই? সেটাই তো, হ্যাঁ। দর্শকের কথা কি ভাবি না। বা পাঠকের কথা কি ভাবছি? হয়তো ভাবছি না, অনেকে ভাবছেনও। অনেকে ভাবছেন, ভাবার এটা এটা কষ্টকর একটা প্রক্রিয়া। এই ভেবে দায়িত্ব পালন করা কিন্তু কষ্টের প্রক্রিয়া। প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে খুবই কষ্টের প্রক্রিয়া, কিন্তু মানুষ করছে। মানে তাৎক্ষণিকভাবে তো মনে হতে পারে যে আমি পিছিয়ে পড়লাম। পিছিয়ে পড়লাম, মনে হতে পারে যে এই এই আলোক বৃত্তের মধ্যে আমার কোনো জায়গা নেই। কিন্তু যে লোকটি ভাবছে দূরে বসে, আড়ালে বসে, তার এই ভাবনার একটা দাম আছে বলে আমি মনে করি। এবং সেটা সামনে এই সমাজকে ধরে রাখা বা দর্শকের রুচি তৈরি করা, পাঠকের একটা রুচি তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমি এবং মনে সেই করি। জায়গা থেকে থাকা যেটা আপনি উচিত। বলছিলেন, ওই যে নাটকের ক্ষেত্রে যদি ফিরে যাই, যে বলছিলেন যে আমরা মানে পিছিয়ে যাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে বা কোনো একটা দূরত্ব আছে, তার মধ্যে এইটা একটা মানে দূরত্বগুলির যে আমরা যদি ধাপ বলি, এটা একটা বড় ধাপ। হ্যাঁ, এটা একটি বড় ধাপ, অবশ্যই বড় ধাপ। হ্যাঁ, যে আমরা দর্শকরা হয়তো দর্শকের সঙ্গে দূরত্ব হ্যাঁ, বাড়ছে, হ্যাঁ, ক্রমশ দূরত্ব বাড়ছে, পাঠকের সঙ্গে লেখকের দূরত্ব হয়তো বাড়ছে, যে পাঠক বুঝতে পারছে না। আপনি একটু আগে বলছিলেন যে একটা বই প্রচারণার জোরে সে কিনে নিয়ে এসে বাড়িতে এসে মনে হলো যে এটা আমি কি কিনলাম। হ্যাঁ। তো এটা তো এক ধরনের দূরত্বই। এরপরের দিন সে আমার বই হয়তো কিনবে না বা আরেকজনের বই কিনবে না। মানে একবার মানে সে তার মনে হবে যে আমি চুনখেয়ে টাকা মুখ দিয়ে পোড়ার বইটা মতো কিনলাম, এত দাম দিয়ে বইটা কিনলাম, এটা অপাঠ্য। তারপরে একজন সুলেখকের বইও সে কি হয়তো কিনবে না। হ্যাঁ। তো এটা তো অবশ্যই, কিন্তু এই মান রক্ষা করার বা এই মান তৈরি করার ক্ষেত্রে ঠিক আমাদের তো কোনো বডি নাই যে এ বলে দেবে যে এই বই না, সেটা তো প্রকাশিত হবে, এভাবে এই বই হবে না। প্রকাশিত হবে না। ফলে যার যার জায়গা থেকে কাজটা কাজটা করতে হবে, সেটা লেখকের অ্যাঙ্গেল থেকে, প্রকাশকের সার্বিকভাবে অ্যাঙ্গেল আমাদের থেকে। এখন যে বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গাটা কিরকম আপনি দেখেন, একদম যদি আমরা দেখি, এটা তো একটা চর্চার বিষয়, এটা একটা সাংস্কৃতিক চেষ্টার ফল, নিরন্তর চেষ্টার ফল। হ্যাঁ। নিরন্তর সাংস্কৃতিক আবহাওয়ার একটা ফলাফল। সেই জায়গাটা, সেই চর্চাটা বা অনুশীলনটা আমাদের মধ্যে আছে কিনা। একদম আমি যদি পরিবার থেকে যদি ধরেন, পরিবার, স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ সার্বিকভাবে এখন তরুণদের সঙ্গে আপনারা চলাফেরা করেন, তাদের মধ্যে কি দেখেন? আমি এখন যেটা দেখি যে এই সংস্কৃতি চর্চার প্রক্রিয়াটা ক্ষীণ হয়ে গেছে। আপনি পরিবারের কথা বললেন, আমি মনে করি যে পরিবারে এখন ধরেন বই পড়াকে একসময় আমরা একটা সাংস্কৃতিক একটা পরিমণ্ডল বা আবহ তৈরির কথা মনে করতাম, যেটা এটা একটা অস্ত্র, এটাকে ব্যবহার করতে হবে, যে বই পড়তে হবে, একটা অহংবোধেরও জায়গা ছিল, একটা জায়গা ছিল আমি বই পড়ি। বই পড়ি। আর আসলে তো বই পড়া ছাড়া আমাদের কোনো মুক্তি নাই।
বইটা পড়তেই হয়। কিন্তু এখন ওইভাবে যদি হাতে গুনে দেখেন বা জরিপ করে দেখা যায় কটা পরিবারে কটি ছেলে বা তাদের বাবা মা তাদের হাতে বই তুলে দিচ্ছেন, সেটার পার্সেন্টেজ কত এবং কি ধরনের বই তার জেনে বইটা তুলে দিচ্ছেন কিনা। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে, ফলে গোড়া থেকেই একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে এবং সেটার ছাপ কিন্তু সমাজের বা বড় পরিমণ্ডলে পড়ছে। যে আমরা বুঝতে পারছি যে এর লেখাপড়ার অভাব আছে, এর নাই, এবং ধরা পড়ছে, স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে, কথা বলে বোঝা যাচ্ছে, কথার মধ্যে বোঝা যাচ্ছে, তার বাচন ভঙ্গির মধ্যে বোঝা যাচ্ছে, তার দাঁড়ানো, তার পোশাক পরা, সমস্ত কিছুর মধ্যে বোঝা যাচ্ছে। অবশ্য সময়টা এক ধরনের উল্লম্ফনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি বলি যে লাউড টাইম, ইটস ভেরি লাউড, লাউড ইন কালার, মানে রঙেও খুব চড়া, সবকিছুতে, আওয়াজেও চড়া, কথায়ও চড়া, সবকিছু চড়ার সময় হয়তো আমরা পার করছি। হয়তো এরকম থাকবে না, আমি আশাবাদী লোক, নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে, আমি মনে করি একটা ক্রান্তিকাল, এটা হয়তো একটা ক্রান্তিকাল। সেটা ওই কারণেও কিনা যে আমরা অনেক প্রযুক্তি একসঙ্গে পেয়ে গিয়েছি, প্রযুক্তিটার সঙ্গে আত্মস্থ হতে হবে নিজেদের। আমি খুব প্রযুক্তি মনস্ক লোক না, আমি প্রযুক্তিকে সবসময় দোষ দিই, হ্যাঁ, যে প্রযুক্তি অনেক দূর আমাদেরকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, উপকারও করছে, অনেকেই হয়েছে লাফিয়ে উঠবে এই কথা শুনলে যে এটা আপনি কি বললেন। কিন্তু আমি মনে করি যে প্রযুক্তিরও আমাদের এই যে আমাদের মনকে দ্রুতগামী করে দেওয়া, এটার পেছনে প্রযুক্তির একটা বড় ভূমিকা আছে। যে কারণে আমরা বই হারিয়ে ফেলছি, আমরা স্থিরতা হারিয়ে ফেলছি, যেটা একসময় এই সমাজের ভেতরে ছিল বলে অনেক চমৎকার কিছু সৃষ্টি তো এসেছিল আমাদের চোখের সামনে, যেটা আপনি একটু আগে বলছিলেন যেটা হয় না কেন, হয়তো এই কারণেই হচ্ছে না। মানে সব চঞ্চলতাই চঞ্চলতা না, না, এক্স্যাক্টলি নট। যে এটা সৃষ্টির এক ধরনের চঞ্চলতা আছে, কিন্তু সৃষ্টির এক ধরনের স্থিরতাও আছে। একজন লেখককে বা একজন যে কাউকে, একজন চিন্তাবিদকে চুপ করে বসে ভাবতে হয়, আরোপিত যান্ত্রিক, কিন্তু এটা যান্ত্রিক হয়ে গেছে। মানে ওই যে যদি চালু ভাষায় বলতে গেলে না, যে ধরতক্তা মার পেরেক যেটা বলে লোকে, অনেকটা সেরকম একটা বিষয়ে রূপান্তরিত হচ্ছে বিষয়টা। এবং সেই জায়গা থেকে হৃদয়ের যোগাযোগটা কমে যাওয়ার কারণে এই বিষয়টা হচ্ছে স্বাভাবিক। আপনার সৃষ্টির সঙ্গে যদি আপনার হৃদয়ের যোগাযোগ না থাকে, তাহলে সেটা সৃষ্টি হবে না। তো এ কষ্ট করে লাভ নেই কোনো। ওইটা একটি নরমাল একটা স্থাপনা দাঁড়াবে, কিন্তু সেটা সৃষ্টি না। ইটের পর ইট হবে, ইটের পর ইট হবে, এটা একটা স্থাপনা হবে, কিন্তু সেটা সৃষ্টিকর্ম হবে। সেটা আমরা তো একটি প্রযুক্তির সঙ্গে আরেকটা প্রযুক্তি যোগ করছি, ক্রমশ এক ধাপ থেকে আরেক ধাপ উঠছে, এক ধাপ থেকে আরেক ধাপে উঠছি, কিন্তু তাতে করে আমাদের এই যে চিন্তা বা বুকের বাম দিকে আমরা যে বলি, ইমোশনালি বলি যে আমাদের হৃদয় দুটো। কবি আবুল হাসানের একটা ইন্টারেস্টিং জায়গা আছে। আবুল হাসান বলতেন যে আমার হৃদয় দুই জায়গায়, মাথায় এবং বুকের বায়ে। তো বিদেশিদের, পাশ্চাত্যের লোকদের থাকে মাথায়, আমাদের থাকে বুকের বাম দিকে। তো এটা তো সায়েন্টিফিক্যালি এটা সত্য নয়, কিন্তু আমি এখনো মনে করি যে বাঙালির হৃদয় বোধহয় বুকের বাঁ দিকেই থাকে। তো সেটার সঙ্গে যদি যোগাযোগটা কমে যায়, তাহলে শুধুই যদি যন্ত্রের চর্চা হয়, শুধুই যদি এইসব সুবিধার চর্চা হয়, তাহলে সাহিত্যকর্ম তো ম্লান হবে, বা যে কোনো এরকম সৃষ্টিশীল, যদি মানুষ না থাকে, মন না থাকে, তাহলে তো সৃজনশীল কিছু হবে না। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।